হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি পড়ব। ইলেকট্রন অ্যাফিনিটির আরেকটি নাম আছে, সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। এখন আমরা ডেফিনিশনটা দেখে নিই। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when an electron is added to the outermost shell of an isolated gaseous atom known as electron affinity। অর্থাৎ কোনো গ্যাসিয়াস অ্যাটমের সর্ববহিস্থ কক্ষে যদি আমরা একটা ইলেকট্রন অ্যাড করি, তাহলে কিছু পরিমাণে আমার এনার্জি কি হয়, রিলিজড হয়। সেটাকে আমরা কি বলি, ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রনটা ইনফিনিটিতে আছে, সেখান থেকে আমরা ইলেকট্রনটাকে আউটার মোস্ট সেলে আনতে চাই। তাহলে আমার একটা এনার্জি কি হবে, রিলিজড হবে। সেই এনার্জিটাকে কি বলি আমরা, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথালপি। ওকে, এখন মনে করো এক্স অ্যাটম যেটা গ্যাসিয়াস স্টেটে আছে এবং আইসোলেটেড, এর ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন আমরা অ্যাড করব। তাহলে এটা কি হয়ে যাবে, এটা এক্স মাইনাস আয়ন তৈরি হবে এবং কিছু পরিমাণ এনার্জি রিলিজড হবে, যেটাকে আমরা বলি ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, এখানে কি হলো, এনার্জি রিলিজড। অর্থাৎ এই প্রসেসটায় ডেল্টা এইচ কি হবে বলো তো, ডেল্টা এইচ হবে নেগেটিভ। আর ডেল্টা এইচ নেগেটিভ মানে হচ্ছে তোমার কি এনার্জি রিলিজড হচ্ছে। আর এই জন্য এই প্রসেসটাকে আমরা বলতে পারি কি, এক্সোথার্মিক প্রসেস। আচ্ছা, এখন আমরা ইলেকট্রন অ্যাফিনিটি ইউনিট দেখে নেব। আয়নাইজেশন পোটেনশিয়ালের মতো এদেরও ইউনিট ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম और किलो जूल पर मोल और কি কিলো ক্যালোরি পার মোল। এখন আমরা সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি দেখব। আমরা যদি একটা এক্সাম্পল অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে ধরি, অক্সিজেন অ্যাটমের যেটা গ্যাসিয়াস অবস্থায় আছে, যার আউটার মোস্ট সেলে যদি আমরা একটা ইলেকট্রন অ্যাড করি, তাহলে অক্সিজেন কি হয়ে যাবে, আয়ন পরিণত হবে এবং কিছু পরিমাণ এনার্জি তোমার কী হবে বলো তো, রিলিজড হবে, যেটাকে আমরা কি বলি, ইলেকট্রন অ্যাফিনিটি 1 বা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা ডেল্টা এইচ এর ভ্যালু লিখি, ডেল্টা এইচ মাইনাস 141 কিলো জুল পার মোল, তাহলে এই প্রসেসটি কি প্রসেস বলো তো, এক্সোথার্মিক প্রসেস। আবার যদি আমরা এই অক্সিজেন মাইনাস আয়নের আউটার মোস্ট সেলে যদি আবারও একটা ইলেকট্রন আমরা অ্যাড করতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে, অক্সিজেন 2 মাইনাস আয়ন উৎপন্ন হবে। ওকে, এবং এখানে বলতো কিছু পরিমাণ এনার্জি তোমার রিকোয়ার্ড হবে, এখানে কিছু পরিমাণ এনার্জি কি হবে, রিকোয়ার্ড হবে, যেটাকে কি বলি আমরা, ইলেকট্রন অ্যাফিনিটি 2। ওকে, এক্ষেত্রে ডেল্টা এইচ এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে প্লাস 744 কিলো জুল পার মোল। ওকে, 744 কিলো জুল পার মোল। তাহলে আমরা দেখলাম প্রথম ক্ষেত্রে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এক্সোথার্মিক, বাট পরের ক্ষেত্রে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এন্ডোথার্মিক। ওকে, এবং অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে যে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় এক্সোথার্মিক হবে, বাট সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি সেটা কিন্তু তোমার এন্ডোথার্মিক হবে। এখন দেখো, 1 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছিল, এনার্জি রিলিজ হচ্ছিল। কেন এনার্জি রিলিজ হচ্ছিল, এনার্জি রিলিজ ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অফ অক্সিজেন অ্যান্ড আউটারমোস্ট ইলেকট্রন। এখন
এখন দেখো সেকেন্ড ক্ষেত্রে তোমার এনার্জি রিকোয়ার্ড হচ্ছিল, কেন বলো তো এনার্জি রিকোয়ার্ড হচ্ছিল? এনার্জি ইজ রিকোয়ার্ড টু ওভারকাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে আমার এনার্জি রিলিজ হচ্ছিল ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অফ অক্সিজেন অ্যান্ড আউটারমোস্ট ইলেকট্রন, অ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে এনার্জি রিকোয়ার্ড কেন হচ্ছে? টু ওভারকাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। কেন বলো তো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে? কারণ এই অ্যানায়ন তো এটা তো অলরেডি অ্যানায়ন হয়েছে, এই অ্যানায়নে যদি আবার বাইরে থেকে তুমি ইলেকট্রন দাও তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? আগত ইলেকট্রন আর এক্সিস্টিং যে ইলেকট্রন তাদের মধ্যে কি হতে পারে? রিপালশন হতে পারে। তাই ডিউ টু ওভারকাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তোমার এনার্জি লাগছে। ওকে, ওই জন্যে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় কি আমার? এন্ডোথার্মিক। ওকে, এখন আমরা ইলেকট্রন অ্যাফিনিটি যে সকল ফ্যাক্টরের উপর নির্ভরশীল সেগুলো আমরা দেখব। 1 নম্বর যে ফ্যাক্টরটার উপর নির্ভরশীল সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ। ইলেকট্রন অ্যাফিনিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ, অর্থাৎ অ্যাটমিক সাইজ যত ইনক্রিজ হবে তত কি হবে বলতো? ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড আউটারমোস্ট সেল ইনক্রিজ করবে। তাহলে অ্যাটমিক সাইজ ইনক্রিজ করলে তাহলে নিউক্লিয়াস অ্যান্ড আউটারমোস্ট সেলের ডিস্টেন্স কি করবে? ইনক্রিজ করবে। ফলে কি হবে বলতো? ফলে অ্যাট্রাকশন, নিউক্লিয়াস অ্যান্ড আউটারমোস্ট সেলের অ্যাট্রাকশনও কমে যাবে। তাহলে নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট সেলের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আমার আকর্ষণও কি হয়ে যাচ্ছে? অ্যাট্রাকশন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে বলতো? ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। এবার আমরা 2 নম্বর ফ্যাক্টরের উপর দেখব। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইলেকট্রন অ্যাফিনিটি প্রপোর্শনাল টু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আমার কি হবে? নিউক্লিয়াস দৃঢ় হবে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে নিজের দিকে টানতে থাকবে, ফলে আমার সেখানে যদি একটা আগত ইলেকট্রন আসে সেটা বেশি স্টেবল হবে। সেই কারণে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সঙ্গে কি আমার? প্রপোর্শনাল। আচ্ছা, এখন কিছু আমরা এক্সাম্পল দেখব ইলেকট্রন অ্যাফিনিটির। দেখো তোমার কাছে 3টে আয়ন আছে, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3+ অ্যান্ড ক্রোমিয়াম মনে করো 6+ আয়ন আছে। এদের ক্ষেত্রে প্রথমে দেখো জেড এফেক্টিভ কার বেশি? জেড এফেক্টিভ proportional to charge of cation। আচ্ছা, যার চার্জ অফ ক্যাটায়ন বেশি তার ক্ষেত্রে কিন্তু জেড এফেক্টিভ বেশি। তাহলে এদের ক্ষেত্রে সব থেকে জেড এফেক্টিভ কার বেশি? ক্রোমিয়াম 6+। আবার জেড এফেক্টিভ কার সঙ্গে প্রপোর্শনাল? ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এটাও কি হবে তোমার? ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার। ওকে, আচ্ছা, আরও একটা জিনিস, জেড এফেক্টিভ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি চার্জ অফ অ্যানায়ন। আচ্ছা, এখন আমরা আরও একটা এক্সাম্পল নিলাম। তোমার কাছে নাইট্রোজেন মাইনাস, নাইট্রোজেন 3- আয়ন আছে। তাহলে এক্ষেত্রে আমরা জেড এফেক্টিভ কার ক্ষেত্রে বেশি হবে? তাহলে জেড এফেক্টিভ সব থেকে বেশি কার? এটা জেড এফেক্টিভের অর্ডার, তাই না? জেড এফেক্টিভ সব থেকে বেশি কার? আচ্ছা, জেড এফেক্টিভের যেটা অর্ডার সেটাই আবার কার অর্ডার? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডারও কি হবে? নাইট্রোজেন N- greater than N3-। কারণ আমরা দেখেছি যে অ্যানায়নের চার্জ বাড়লে সেক্ষেত্রে কী হবে? জেড এফেক্টিভ কমে যাবে। তাহলে নিউট্রালের থেকে অ্যানায়নের ক্ষেত্রে কী হবে? জেড এফেক্টিভ কমবে। আর জেড এফেক্টিভ যদি কমে যায় সেক্ষেত্রে কী হবে? ইলেকট্রন অ্যাফিনিটিও কী হবে? কমে যাবে। এবার আমরা 3 নম্বর ফ্যাক্টর দেখব, হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটাল স্টেবিলিটি।
এখন দেখো হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড যে অরবিটালগুলো আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। আর যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয় তাহলে তাদের ইলেকট্রন গেইন টেন্ডেন্সিও কী হবে, কম হবে। সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটিও কম হবে। ওকে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হওয়ার কারণে এদের লেস ইলেকট্রন গেইন টেন্ডেন্সি খুব কম। তার ফলে দেখো এদের ইলেকট্রন অ্যাফিনিটি লেস, খুব কম, অথবা কি জিরো। ওকে, এখন দেখো ফুললি ফিল্ড যে অরবিটালগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি জিরো। এক্সাম্পল হিসাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে, এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কি, এদের ক্ষেত্রে জিরো। আবার দেখো, আবার যদি আমরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি দেখি, এদের ক্ষেত্রেও ইলেকট্রন অ্যাফিনিটি কি, জিরো। আবার যদি হাফ ফিল্ড অরবিটালের ক্ষেত্রে দেখি তাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কি, ভেরি লেস। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, নাইট্রোজেন, ফসফরাস, ওকে, আর্সেনিক, এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কি, ভেরি লো। আচ্ছা, আরও একটা জিনিস দেখো, ধর মনে করো তোমার কাছে দুটো এলিমেন্ট আছে, লিথিয়াম অ্যান্ড মনে করো বোরন আছে। তোমাকে বললো যে ইলেকট্রন অ্যাফিনিটি কার ক্ষেত্রে বেশি হবে। ওকে, তো এখানেও দেখবো যে কোন জায়গায় হাফ ফিল্ড হচ্ছে বা ফুললি ফিল্ড হওয়া হচ্ছে কোনো অরবিটাল, তাহলে কি স্টেবিলিটি মানে স্টেবল হয়ে যাবে অরবিটালটা। সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে, খুব বেশি হবে। ফর এক্সাম্পল এর ইলেকট্রন বিন্যাস দেখো, লিথিয়ামের ক্ষেত্রে 1:2s1, আর বোরনের ক্ষেত্রে দেখো 2s2p1। তাহলে 2s2p1 আউটার মোস্ট সেল, এর আউটার মোস্ট সেল কি 2s1। তাহলে যদি এখানে ইলেকট্রন ঢোকে তাহলে কোথায়, 2s1 এ ইলেকট্রন ঢুকবে, এখানে ইলেকট্রন ঢুকলে কোথায় ঢুকবে, 2p1 এ ইলেকট্রন ঢুকবে। আচ্ছা, 2s1 এ যদি ইলেকট্রন ঢোকে তাহলে কি হবে, এটা ফুললি ফিল্ড হয়ে যাবে, তাহলে কি এর ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, বেশি হবে। তাহলে এই জন্য দেখবে বোরন থেকে লিথিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু বেশি, এটা খুব কাজে লাগবে। এবারে আমরা ট্রেন্ডস ইন ইলেকট্রন অ্যাফিনিটি দেখব। প্রথমে আমরা অ্যালং দ্য পিরিয়ড দেখব। আচ্ছা, অ্যালং দ্য পিরিয়ড from left to right, effective nuclear charge increases, তার ফলে অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে, তার ফলে কি হচ্ছে বলতো, নিউক্লিয়াস দৃঢ়ভাবে সর্বস্থ কক্ষে ইলেকট্রনকে নিজের দিকে টানছে, ফলে আগত ইলেকট্রন বেশি স্টেবিলিটি পাচ্ছে। ওই জন্যে আমার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হচ্ছে, ইনক্রিজ করছে। ওকে, অ্যারো উপরে মানে হচ্ছে কি আমার এই চিহ্নটা মানে কি, ইনক্রিজেস, আর অ্যারো নিচের দিকে মানে হচ্ছে কি আমার ডিক্রিজেস। ওকে, এবার আমরা পিরিয়ড ওয়ানের ক্ষেত্রে দেখব। পিরিয়ড ওয়ানের ক্ষেত্রে দুটো এলিমেন্ট আছে দেখো, এক হাইড্রোজেন আর একটা হিলিয়াম। দেখো এখানে অর্ডারটা এরকম হওয়া উচিত ছিল, হাইড্রোজেন থেকে হিলিয়াম, যেহেতু লেফট টু রাইট ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করার কথা, বাট হিলিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কি, জিরো আর পজিটিভ। ওকে, হিলিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কি, জিরো। তাহলে আমার হিলিয়ামের থেকে কার বেশি হবে, হাইড্রোজেনে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। ওকে, এটা হচ্ছে কি জিরো আর কি পজিটিভ। ওকে, পিরিয়ড টুর ক্ষেত্রে কি কি এলিমেন্ট আছে বলো তো, এলিমেন্ট আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড নিয়ন। আচ্ছা, তাহলে জেনারেল ট্রেন্ড যদি ফলো হয়, লেফট টু রাইট কি হওয়া উচিত, বাড়া উচিত, এরকম হওয়া উচিত, এই ট্রেন্ডটা হওয়া উচিত। বাট আমরা দেখেছিলাম কি নিয়নের ক্ষেত্রে কি জিরো আর পজিটিভ, আবার নাইট্রোজেনের ক্ষেত্রে কি ভেরি লেস, ঠিক আছে, বেরিলিয়াম ফুলফিল মানে কি জিরো কাছাকাছি। তাহলে এই অর্ডারটা কিন্তু তোমার চেঞ্জ হবে, তাহলে এরকম কিন্তু অর্ডার হবে না।
আচ্ছা, এইটা তুমি ব্যাখ্যা করার জন্য তুমি শুধু ইলেকট্রন বিন্যাসটা লিখলেই বুঝতে পারবে। দেখো এখানে ইলেকট্রন বিন্যাস কত, এর শুধু আউটার মোস্ট ইলেকট্রন বিন্যাসগুলো দেখলেই হবে। এটা 2s1, এটা কত 2s2, এটা 2p1, 2p2, 2p3, 2p4, 2p5, আর এটা কি 2p6 আউটার মোস্ট সেট। তাহলে দেখো এটা সব থেকে স্টেবল কনফিগারেশন হওয়ার কারণে সব থেকে কম ইলেকট্রন অ্যাফিনিটি কার ক্ষেত্রে হবে, নিয়নের ক্ষেত্রে। তারপরে দেখো এটাও ফুললি ফিল্ড, তাহলে তারপরে কী হবে বেরিলিয়াম, তারপর দেখো নাইট্রোজেন কি হাফ ফিল্ড, তারপর কী হবে নাইট্রোজেন। এবার দেখো জেনারেল ট্রেন্ড ফলো হবে, বাট লিথিয়াম আর বোরনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে? কারণ লিথিয়াম যদি একটা ইলেকট্রন নেয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা ফুললি ফিল্ড হয়ে যাবে। তাহলে বোরনের থেকে আমার কার বেশি? লিথিয়ামের কিন্তু বেশি। ওকে, বোরনের থেকে কার বেশি? লিথিয়ামের। তারপরে কী হবে বলো তো, তারপর জেনারেল ট্রেন্ড ফলো হবে, কার্বন, অক্সিজেন, সব থেকে বেশি কী হবে? ফ্লোরিন। ওকে, এবারে আমরা অ্যালং দ্য গ্রুপ দেখব। অ্যালং দ্য গ্রুপ from top to bottom, atomic size increases, তার ফলে হচ্ছে কি আমার ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। আচ্ছা, আরেকটি জিনিস বলা দরকার, এখানে জেড এফেক্টিভ কিন্তু তোমার সেম থাকে। এখন যদি আমরা গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16 অ্যান্ড গ্রুপ 17 এর পিরিয়ড 2 অ্যান্ড পিরিয়ড 3 ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি দেখি, তাহলে হওয়া কি উচিত ছিল বলতো? উপর থেকে নিচে আমার অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে, নতুন সেল অ্যাড হচ্ছে, তারপরে হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি এরকম হওয়া উচিত ছিল। ঠিক আছে, উপর থেকে নিচে গিয়ে হওয়া উচিত ছিল, ওপরেরগুলো বেশি হওয়া উচিত ছিল অ্যাজ কম্পেয়ার টু কি, মানে পিরিয়ড 2 বেশি হওয়ার কথা ছিল পিরিয়ড 3 থেকে। বাট ইন জেনারেলি এটা কিন্তু হয় না। ওকে, তাহলে কি হয়, বোরনের থেকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ফ্রি বেশি, কার্বন থেকে সিলিকনে বেশি, নাইট্রোজেন থেকে ফসফরাস বেশি, অক্সিজেন থেকে সালফার বেশি, ফ্লোরিন থেকে ক্লোরিন বেশি। ওকে, এটা কেন হয় দেখো, মানে হওয়া উচিত ছিল যেটা তার কি উল্টোটা হচ্ছে। ঠিক আছে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করা সত্ত্বেও এদের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। তাহলে এর পিছনে কিন্তু মেন রিজন হচ্ছে কি, এই যে পিরিয়ড 2 যে এলিমেন্টগুলো আছে এদের স্মল সাইজ। তাহলে স্মল সাইজ হওয়ার কারণে এদের কিন্তু ইলেকট্রন রিপালশন বেশি, ইলেকট্রন রিপালশন হাই। ঠিক আছে, বাট এদের দেখো সাইজ অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ড পিরিয়ড বিগ। তারপর হচ্ছে ইলেকট্রন রিপালশন লো। তাহলে ইলেকট্রন রিপালশন লো হওয়ার কারণে ইলেকট্রন কোথায় বেশি প্রিফার্ড হবে, আসার চেষ্টা করবে? ফ্লোরিনের থেকে ক্লোরিনে বেশি আসার চেষ্টা করবে। ওকে, ওই জন্য দেখো ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের থেকে বেশি। এখান থেকে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে দেখো সেকেন্ড পিরিয়ডের থেকে, মানে পিরিয়ড 2 থেকে পিরিয়ড 3 ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু সবসময় বেশি। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। ঠিক আছে, এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এর সাইজ হচ্ছে বিগ আর ইলেকট্রন রিপালশন লো, ফলে আগত ইলেকট্রন প্রেফার করবে মানে পিরিয়ড 3টাই বেশি প্রেফার করবে অ্যাজ কম্পেয়ার টু কি পিরিয়ড 2। ওকে, দেখো এখানে আরও কয়েকটি ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন ধরো গ্রুপ 16 ক্ষেত্রে যদি আমরা দেখি, গ্রুপ 16 ক্ষেত্রে কি কি মৌল আছে বলতো? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার দেখি, সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি সালফার, তারপর সেলেনিয়াম,
তারপর টেলোরিয়াম, তারপর কিন্তু অক্সিজেন। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। দেখো অক্সিজেনের সাইজ ছোট হওয়ার কারণে এর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন এত বেশি হয়ে যায় আগত ইলেকট্রনের, তারপরে এর ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু সব থেকে কম গ্রুপ 16 অন্যান্য মৌলের তুলনায়। সালফার তো বেশি, বুঝতে পারলে, বিগ সাইজ। আচ্ছা, গ্রুপ যদি 17 ক্ষেত্রে দেখো কে কে আছে বলো তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। তাহলে এদের ক্ষেত্রে সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি কিন্তু ক্লোরিনের হবে, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপর কিন্তু ব্রোমিন, তারপর কিন্তু আয়োডিন। তাহলে এই দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে গ্রুপ 16 সালফারের সব থেকে বেশি, ওকে, আর গ্রুপ 17 কিন্তু ক্লোরিনের সব থেকে বেশি। এখন যদি আমরা গ্রুপ 15 ক্ষেত্রে দেখি, গ্রুপ 15 কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। তাহলে এদের ক্ষেত্রে দেখো ফসফরাসের সব থেকে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর আর্সেনিক, তারপর কি অ্যান্টিমনি।